আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড এবং সবকিছু ঠিক আছে। একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার। তো আজকে আমরা 9-10-এর যে বোর্ড ব্যাকরণ সেটার উপরে আপনারা জানেন যে ধারাবাহিক ক্লাস নিব, এবং যারা ক্লাস করবেন তো অবশ্যই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনি নিজেও পরবর্তীতে দেখার সুযোগ পান, এবং বিশেষ করে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন দেখার সুযোগ পায়। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, শব্দ এবং সমার্থক শব্দ। এবং আপনারা জানেন যে এই টপিকটা থেকে কিন্তু বাংলাদেশের সকল চাকরি পরীক্ষাতেই একাধিক প্রশ্ন এসে থাকে। তো আমি লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। তো আপনারাও যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন, আপনারাও কিন্তু আমাদের ক্লাসটি চাইলে একটু শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনাদের সাথে যারা পরিচিত জন তারা কিন্তু দেখার সুযোগ পাবে। ওকে, তো আমার একটা গ্রুপ আছে আমিনুল স্যার বাংলা নামে, সেটা তো আমি একটু শেয়ার করে দিব। ওকে, তো আপনারা একটু শেয়ার করে দেন। আর সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, এই বিষয়টাও আপনারা একটু আমাকে এনশিওর করেন। ওকে, তো আজকে আমরা মূলত শব্দ এবং সমার্থক শব্দ এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং কে কোথা থেকে ক্লাসটা করছেন সেটা একটু কমেন্টে জানান। শব্দ থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, এবং সমার্থক শব্দ থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে, এবং আপনি দেখবেন যে মোটামুটি বাংলাদেশের এই সব চাকরি পরীক্ষাতেই এই দুটো টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। কে কোথা থেকে ক্লাসটি করছেন এটাও একটু কমেন্টে জানান, এবং সাউন্ড লাইট সব কিছু ঠিক আছে কি না এটাও একটু আমাকে শিওর করেন। তো এবং যারা ক্লাস করছেন অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ যে আসলে এই ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং যে বিষয়গুলো বা যে টেকনিকগুলো আপনাদেরকে দিব সেগুলো কিন্তু অবশ্যই একটু খাতায় নোট করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু আলোচনার দিকে যাই, এবং যে এর মধ্যে আমরা একটু শেয়ার করতে থাকি। তো এখানে একটা বিষয় দেখেন যে এই শব্দ, যে টপিকটা, শব্দকে আমরা জানি যে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়: গঠনগত, অর্থগত এবং উৎপত্তিগত। এবং আপনারা একটা বিষয় জানেন যে শব্দ মানে কি, এক বা একাধিক ধ্বনি মিলে যদি অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলি, শব্দ বলি। অর্থাৎ শব্দের কিন্তু একটা কি থাকে, অর্থ থাকে। কারণ অর্থপূর্ণ না হলে সেটা কি হবে না, শব্দ হবে না। একটা ধ্বনি নেওয়া হতে পারে, একাধিক ধ্বনি নেওয়া হতে পারে, কিন্তু সেটা অবশ্যই কি হবে, অর্থপূর্ণ হতে হবে। এবং যারা লাইভ ক্লাসটা শেয়ার করবেন অবশ্যই একটু কমেন্টে শেয়ার ডান কথাটা লিখে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি শেয়ার করেছেন। হ্যাঁ, ওকে, তো অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবেন। তো দেখেন, শব্দকে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, তার মধ্যে গঠনগত, অর্থগত এবং উৎপত্তিগত। এবং আমরা এটাও জানি যে গঠনগত দিক থেকে শব্দ কিন্তু দুই প্রকার, অর্থাৎ মৌলিক সাধিত, এবং অর্থগত দিক থেকে তিন প্রকার: যৌগিক, রূঢ় এবং যোগরূঢ়। এবং সর্বশেষ উৎপত্তিগত দিক থেকে শব্দ চার প্রকার অথবা পাঁচ প্রকার। নতুন বই কিন্তু চার প্রকার দেওয়া আছে, সুতরাং আমরা নতুন বোর্ড ব্যাকরণ অনুসারে যদি আনসার করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই চার প্রকার এই আনসারটাই কিন্তু করতে হবে। ওকে, তো যারা আমরা এই নতুন বই থেকে প্রশ্ন করব আমরা অবশ্যই চার প্রকার এটাই কিন্তু আমরা আনসার করব। তো দেখেন, আপনারা একটু খাতায় নোট করেন যে শব্দকে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো আজকে আমরা এই বিষয়টা একটু টেকনিকে পড়ব, যাতে করে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি যাতে অবশ্যই কী করতে পারেন, উত্তর করতে পারেন। তো দেখেন, এখানে আমরা যেটা দেখছিলাম যে শব্দকে আসলে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। হ্যাঁ, সব ঠিক আছে, একজন বলছে। বগুড়া থেকে সারিকা তাসনিম ছিল, হ্যাঁ সব ক্লিয়ার। ওকে, তো দেখেন, এবার আমরা যেটা বলবো সেটা শব্দের গঠনগত দিক থেকে কিন্তু শব্দ মোটামুটি
দেখেন গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে দুই প্রকার, মৌলিক সাধিত। আবার অর্থগত যদি আমরা একটু দেখি, অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে তিন প্রকার। কি কি? দেখেন যৌগিক রূঢ় এবং যোগ রূঢ়। একটু নোট করে ফেলেন যে গঠনগত দিক থেকে যে প্রকারভেদগুলো আছে এবং অর্থগত দিক থেকে। গঠনগত দিক থেকে আমরা সবাই জানি দুই প্রকার, মৌলিক সাধিত। আর অর্থগত দিক থেকে তিন প্রকার, যৌগিক রূঢ় এবং যোগ রূঢ়। এবং উৎপত্তিগত দিক থেকে কিন্তু পাঁচ প্রকার। কিন্তু একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নতুন বোর্ড ব্যাকরণে কিন্তু এই অর্ধ তৎসম শব্দটা কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এ কারণে বর্তমানে কিন্তু আমরা অবশ্যই এখানে চার প্রকার লিখব। নতুন বোর্ড ব্যাকরণে কিন্তু কয় প্রকার দেওয়া আছে? এখানে কিন্তু চার প্রকার আমরা লিখব আর কি। অর্থাৎ শেয়ার ডান, যারা শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবেন এবং তাদেরকে অবশ্যই আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিলে আমরা স্পেশাল পিডিএফটা তাদেরকে দিয়ে দিব। ওকে, তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই যে আমাদের শব্দ এখান থেকে উৎপত্তিগত দিক থেকে যে পাঁচ প্রকার, এটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত কথা বলবো। তার আগে এখানে একটা বিষয় দেখেন, প্রথমেই নতুন বোর্ড ব্যাকরণে কিন্তু এখানে চার প্রকার দেওয়া আছে এবং এখানে একটা বিষয় হচ্ছে তদ্ভব শব্দের একটা নাম হচ্ছে কি শব্দ? খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দকে কিন্তু আমরা কি বলি? আমরা খাঁটি বাংলা শব্দ বলি। সুতরাং আপনারা যেটা করবেন অবশ্যই এই তদ্ভব শব্দের বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই তদ্ভব শব্দ মানে হচ্ছে বর্তমানে আমরা এটাকে খাঁটি বাংলা শব্দ বলি এবং অর্ধতৎসম শব্দগুলাকেও কিন্তু এই তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমডি ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখেন আমরা আজকে শুরুতেই এই তৎসম শব্দ নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা শব্দের যে গঠনগত বিষয়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, শব্দের গঠনগত শ্রেণীবিভাগ গঠনগত শ্রেণীবিভাগ, এখানে আমরা জানি একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক শব্দ মানে কি? যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটা কি শব্দ? মৌলিক শব্দ। সহজ কথায় এই শব্দের সন্ধি হয় না, এই শব্দের প্রত্যয় হয় না, এই শব্দের উপসর্গ হয় না, এই শব্দ দ্বিরুক্ত শব্দ হয় না, এই শব্দের সাথে বিভক্তি হয় না, মানে কোনোভাবে এটাকে আর পরিবর্তন করা যায় না। যেমন গোলাপ, এই শব্দটা ফার্সি ভাষা শব্দ, এটাকে আর ছোট করা যাবে না। এটা 15তম, 27তম এবং 37তম তিনটা বিসিএসে কিন্তু এই শব্দটা আসছে। এরপর দেখেন ফুল, লাল, বই, তিন, কলম, অর্থাৎ এই শব্দগুলোকে কোনোভাবে আর কি করা যাবে না? ছোট করা যাবে না। এবং আপনারা দেখবেন যে এই শব্দটা কিন্তু অনেকগুলা পরীক্ষাতে একবার না একাধিকবার কিন্তু আসছে। তো এবং কোন টপিক থেকে কতগুলা প্রশ্ন আসছে এরকম কিন্তু আমরা কিন্তু অলরেডি দেখবেন আমাদের যে বই স্বপ্ন বিসিএস ক্যাডার, জানি না এই বইটা কার কার কাছে আছে। এটা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সাজেশন বিসিএস এর উপরে এবং এই বইটাতে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে সেগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনি আশেপাশে লাইব্রেরিতে প্রত্যেকটা জেলা লেভেলে এই বইটা পাবেন, স্বপ্ন বিসিএস ক্যাডার। বিসিএস সহ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার সিলেবাস এবং এখানে প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া আছে। ওকে, তাহলে মৌলিক শব্দ মানে আমরা জানলাম যেটাকে আর কি করা যাবে না? ছোট করা যাবে না। সাধিত শব্দ মানে কি? যেটাকে কি করা যায়? ছোট করা যায়, ভাঙা যায় যেটাকে। ওকে, তো এবার দেখেন আমাদের এই যে মৌলিক শব্দ, আমরা প্রথমে একটু যদি বলি এই যে সন্ধি সাধিত শব্দ, তো এই মৌলিক শব্দের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ অনেক রকম হতে পারে, সন্ধির মাধ্যমে হতে পারে, প্রত্যয়ের মাধ্যমে হতে পারে, উপসর্গের মাধ্যমে হতে পারে, সমাসের মাধ্যমে হতে পারে, সেটা দ্বিরুক্ত শব্দ হতে পারে, বিভক্তিযোগ হতে পারে। তো খেয়াল করেন এই যে সন্ধি সাধিত শব্দ, আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা শিখব যে একটা শব্দ যে সন্ধি এটা আমরা কিভাবে শিখব। আপনি 1 সেকেন্ডে বলে দিতে পারবেন এটা সন্ধি। টেকনিকটা কি? দেখবেন ভাঙলে দুইটা অংশের অর্থ থাকে। দেখেন বিদ্যা মানে জ্ঞান, আলোয় মানে গৃহ। তো একটু লিখে রাখেন টেকনিকটা, যে ভাঙলে উভয় অংশেরই অর্থ থাকে। ভাঙলে উভয় অংশের কি থাকে? অর্থ থাকে। তো সন্ধি মানে যেহেতু মিলন, তার মানে দুইটা অংশের যদি অর্থ থাকে অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটা হবে সন্ধি সাধিত শব্দ। ওকে, তাহলে আমরা যদি বলি যে ভাঙলে দুইটা অংশের অর্থ আছে মানে কি? অবশ্যই সেটা কি শব্দ? সন্ধি সাধিত শব্দ। তার মানে আমরা একটা কথা জানলাম যে সন্ধিকে ভাঙলে কি হয়? দুইটা অংশেরই অর্থ থাকে। তো আবার একটা বিষয় দেখেন, আমরা যদি বলি নয়ন নেজুকন, সন্ধি মানে মিলন, নয়ন নেজুকন, তার মানে কি? দুইটা অংশের কোনোটারই কি নাই? অর্থ নাই। তার মানে দুইটার যদি কোনোটার অর্থ না থাকে সেটাও কি হবে? সেটাও কিন্তু সন্ধি সাধিত শব্দ হবে।
দুটো অংশে কোনোটারই কি নাই, অর্থ নাই। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে সন্ধি মানে দুইটারই অংশ থাকবে অথবা কোনোটারই অংশ থাকবে না। এরপর দেখেন উপসর্গ সাধিত শব্দ, বলেন তো উপসর্গ কোথায় থাকে? উপসর্গ থাকে শুরুতে। তো দেখেন অনাবৃষ্টি, অনা শব্দের কোনো অর্থ নাই, কিন্তু বৃষ্টি শব্দের কি আছে, অর্থ আছে। পরাজয়, পরা শব্দের অর্থ নাই, কিন্তু জয় শব্দের কি আছে, অর্থ আছে। ঠিক উল্টা, অর্থাৎ প্রথম অংশের অর্থ নাই কিন্তু দ্বিতীয় অংশের অর্থ, দেখেন লেখা আছে প্রথম অংশের অর্থ থাকে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে। আর প্রত্যয়ের বিষয়টা ঠিক উল্টা, ঢাকা যোগ আই ঢাকায়, প্রথম অংশের অর্থ আছে কিন্তু দ্বিতীয় অংশের অর্থ নাই। তাহলে দেখেন আমরা প্রত্যয়ের ক্ষেত্রে একটু লিখে রাখেন, প্রথম অংশের অর্থ থাকে কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে না। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে প্রথম অংশের অর্থ থাকে কিন্তু দ্বিতীয় অংশের কি থাকে না, দ্বিতীয় অংশের অর্থ থাকে না। সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো প্রত্যয় সাধিত শব্দ। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তো দেখেন আমরা প্রত্যয় সাধিত শব্দটা একটু চিনলাম। তো এবার দেখেন সমাস সাধিত শব্দ, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। সমাস সাধিত মানে দেখবেন কি করা যাবে, ব্যাস বাক্য করা যাবে। যদি ব্যাস বাক্য করা যায় তাহলে সেটা কি, সেটি হচ্ছে সমাস সাধিত শব্দ। তার মানে অবশ্যই কি করা যাবে, ব্যাস বাক্য করা যাবে। তো যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আর আপনারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, এবং শেয়ার করলে আমরা যে স্পেশাল পিডিএফটা দিব সেটা অবশ্যই আপনি মানে আমাদেরকে ইনবক্স করলে সেখান থেকে আপনি স্পেশাল পিডিএফটা পেয়ে যাবেন। শেয়ার করার পরে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। হ্যাঁ, তো শেয়ার করার পর অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। ওকে, যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, লেখা শেষ কিনা বলেন। ওকে, এবার দেখেন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শব্দের উৎপত্তিগত শ্রেণী বিভাগ। আপনারা জানেন উৎপত্তিগত দিক থেকে শব্দ কয় প্রকার? 5 প্রকার। তবে অপশনে যদি 5 প্রকার না থাকে আমরা কয় প্রকার দিব? আমরা দিব হচ্ছে 4 প্রকার। ওকে, 5 প্রকার না থাকলে আমরা কয় প্রকার দিব? আমরা দিব হচ্ছে 4 প্রকার। তো দেখেন প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শব্দের উৎপত্তিগত শ্রেণী বিভাগের মধ্যে এই যে 4 প্রকার নতুন বোর্ড এখানে যেটা দেওয়া আছে। প্রথমে উৎসগত দিক থেকে শব্দ হচ্ছে 5 প্রকার। তো দেখেন তো এখানে কোন শব্দ সবচেয়ে বেশি আছে? সবচেয়ে বেশি আছে তদ্ভব শব্দ। লেখা রাখেন, বাংলা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে তদ্ভব শব্দ। আর সবচেয়ে কম কি? সবচেয়ে কম হচ্ছে দেশি শব্দ। ওকে, তো শেয়ার ডান একটু লেখছে ক্লিয়ার, আগে বুঝতে পারিনি এখন খুব ভালো হইলো। আচ্ছা, শেয়ার ডান। ওকে, যারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবেন। হ্যাঁ, শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। তাহলে আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন বা পিডিএফ নেওয়ার জন্য পেজে নক দেন তখন আপনাকে আমাদের জন্য পিডিএফটা দেওয়াটা সহজ হবে। ওকে, এবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তৎসম শব্দ মনে রাখার কৌশল। আমরা জানি তৎসম শব্দ কাকে বলে? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে সেগুলো কি শব্দ? তৎসম শব্দ। সহজ কথায় যেটা সংস্কৃত শব্দ সেটা কি শব্দ? তৎসম শব্দ।
তাহলে একটু দেখেন, আমরা যদি বলি তৎসম শব্দের চেনার উপায়, মূর্ধন্য দিয়ে গঠিত সকল শব্দ তৎসম, তার মানে কোনো শব্দে মূর্ধন্য থাকলে সেটা কি শব্দ? তৎসম শব্দ। তাহলে 9-10 যে পুরাতন বোর্ড ব্যাকরণে একটা কবিতা আছে, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন গণিকা ফণনি বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা বাণী ঘন কোনো ভানুবন শান গণা কিনা কন্যাবান চিকন্নি কন্তুন কভনি বণিক গুণ, এগুলো সবই কি শব্দ? সবই হচ্ছে তৎসম শব্দ। এরপরে আমরা যদি বলি যে কোনো শব্দে যদি কি থাকে? মূর্ধন্য থাকে, সেটাও কি শব্দ? তৎসম শব্দ। তাহলে আমরা যদি এরকম বলি যে আশা ঋষদ সদসা বিষ বিশে বিশেষণ ভাষা প্রত্যুষ পাষাণ পৌষরস মেষ মহিষ মসিকোষ সুরস চন্দ্র শশন হর্ষ গণ্ডুষ দুর্পদুর্বর্ষ মহিষেশ লোষ লেশাশ্লেষ শর্তুষ ঔষধি দেশ ভীষণ পুরুষ পরিদর্শন শোষণ শেষ তুষার বর্ষণ, তাহলে সবই কি শব্দ? সবই হচ্ছে তৎসম শব্দ। তো এরপরে দেখেন আমাদের যে সকল শব্দ আছে যুক্ত খ বা ক্ষীয় যদি থাকে তাহলে সেগুলা কি শব্দ? তৎসম শব্দ। তারপরে আমরা যদি দেখি স্ন থাকলে সেটাও কি শব্দ? তৎসম শব্দ। তৎসম উপসর্গ থাকলে সেটাও কি শব্দ? তৎসম শব্দ। কারণ মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে কোনো শব্দে যদি কি থাকে? তৎসম প্রত্যয় থাকে, সেই শব্দটাও তৎসম। তৎসম উপসর্গ থাকলেও সেই শব্দটা কি হবে? সেই শব্দটাও কিন্তু তৎসমই হবে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তো দেখেন তাহলে এগুলো হচ্ছে তৎসম শব্দ চেনার উপায়। তো এরপরে দেখেন মহাকাশ সংক্রান্ত যত শব্দ আছে, চন্দ্র সূর্য নক্ষত্র এরকম কিছু শব্দ আছে তৎসম শব্দ। সকল কর্মবাচক শব্দ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই শব্দগুলো কি শব্দ? তৎসম শব্দ। তাহলে আমরা কি করব? তৎসম শব্দ মুখস্থ না করে আমরা অবশ্যই কি করব? এই সিমটমগুলো মুখস্থ করব, যেগুলো থাকলে সেটা কি শব্দ? তৎসম শব্দ। তো এইভাবে আমরা তৎসম শব্দ বলব। যুক্ত বর্ণ থাকলে তৎসম, বিসর্গ সন্ধি থাকলে তৎসম, তৎসম প্রত্যয় থাকলে তৎসম, 10 দিকের নাম তৎসম, 7 বারের নাম এবং 12 মাসের নাম হচ্ছে তৎসম। তা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনার এই কথাগুলো একটু লিখে রাখতে পারেন। তাহলে আমরা এই সিমটমগুলো এই সিমটমগুলো থাকলে ধরে নিব এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, আপনারা পরিচিত জনকে একটু মেনশন করে দেন, তাহলে কিন্তু সরাসরি তারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারবে। ওকে, স্বর্ণা ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা বলছে 4 প্রকার। ওকে, আচ্ছা, তাহলে একটা বিষয় দেখেন যে আমরা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের এটা কাজে লাগবে, আবার যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবে বা যারা হচ্ছে একাডেমিক পড়তেছে তাদেরও কিন্তু কাজে লাগবে। ওকে, তো লেখা শেষ হলে একটু ডান লেখেন। ওকে, যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত কি ক্লিয়ার? যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এবার দেখেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কি শব্দ? অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। তো অর্ধ তৎসম শব্দ কিভাবে চিনবেন? অর্ধ তৎসম শব্দ আপনার খুব সহজে মনে রাখবেন। অর্ধ তৎসম শব্দ মানে, একটু সংজ্ঞাটা লিখে রাখেন, যে সংস্কৃত লিখবেন যে সংস্কৃত থেকে বিকৃত, সংস্কৃত থেকে বিকৃত কিন্তু আমাদের সমাজে স্বীকৃত। কিরকম? যেমন দেখেন আমরা যদি এরকম বলি গ্রাম থেকে গ্যারাম, এই গ্যারাম হচ্ছে কি শব্দ? এটা হলো অর্ধ তৎসম শব্দ। আপনি 1 সেকেন্ড উত্তর বের করতে পারবেন। যে শব্দটাকে 2 ধাপ নেওয়া যায় সেটা অর্ধ তৎসম। যেমন আমরা যদি বলি প্রাণ থেকে পরাণ, তো কয় ধাপ নিলাম? 2 ধাপ। আমরা যদি বলি স্বামী থেকে স্বামী, তো কয় ধাপ নিলাম? 2 ধাপ নিলাম।
এভাবে যদি আমরা বলি যে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, ধরেন আমি বললাম গৃহিণী থেকে গিন্নি, তাহলে সহজ কথা আপনারা লিখে রাখেন যে শব্দকে দুই ধাপ নেওয়া যায়। কয় ধাপ? দুই ধাপ। গ্রাম থেকে গ্রাম, প্রাণ থেকে পরাণ, স্বামী থেকে স্বামী, গৃহিণী থেকে গিন্নি, যেটা দুই ধাপ নেওয়া যায় সেটাই হচ্ছে যে অর্ধতৎসম শব্দ। ফারজানা বলছে ইউ আর গ্রেট স্যার, আমি আপনার ক্লাস করেছি ইউসিসি রংপুর ব্রাঞ্চ। এখন কোথায় পড়ো ফারজানা, একটু জানিয়ে দিও তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এখন কিসে পড়ছো তুমি? নীল ধ্রুব তারা বলছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে অর্ধতৎসম মানে যে সকল শব্দ সংস্কৃত থেকে সামান্য বিকৃত হয়েছে এবং বাংলা ভাষায় আসছে সেটাই কি শব্দ? অর্ধতৎসম শব্দ। এবার একটু লেখেন অর্ধতৎসম শব্দ মনে রাখার কৌশল। অর্ধতৎসম শব্দ মনে রাখার কৌশল। অর্ধতৎসম শব্দ মনে রাখার কৌশল আমরা একটু লিখে রাখবো, যেমন গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করল। সকলকে কি করলো? নেমন্তন্ন করলো। তাহলে আমার সাথে একটু বলেন, গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করলো। তাহলে একটু খেয়াল করেন, আমরা যদি বলি গ্রাম থেকে গ্রাম, গৃহিণী থেকে গিন্নি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, প্রাণ থেকে পরাণ, স্বামী থেকে স্বামী, সূর্য থেকে সুরুজ, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, এগুলো হচ্ছে অর্ধতৎসম। ঠিক না ঠিক? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে গ্রামের গিন্নি জ্যোৎস্না। আচ্ছা, আমি আপনার কিছু পরামর্শ চাই। আচ্ছা, সমস্যা নাই, আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে। হ্যাঁ, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে। ওকে, তাহলে গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণে স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করলে হচ্ছে অর্ধতৎসম। ঠিক না ঠিক? শহীদুজ্জামান শহীদ বলছে শেয়ার ডান, আল্লাহ আপনার শেয়ার কি কবুল করুক, সবাই বলে আমিন। ওকে, তাহলে অর্ধতৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত থেকে বিকৃত, কিন্তু আমাদের সমাজে কি রায় ফারাজ বলছে ওয়াজের মানে সুরটা ভালো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে লেখা শেষ কিনা? লেখা শেষ হলে একটু ডান লিখেন। তাহলে গ্রামের গিন্নি জ্যোৎস্না তা, এখন দেখেন এই গ্রামের গিন্নি, গিন্নি এটা 38তম বিসিএসসি কিন্তু আসছিল যে গিন্নি কি শব্দ? অর্ধতৎসম শব্দ। 40তম বিসিএসে আসছে জ্যোৎস্না কি শব্দ? অর্ধতৎসম শব্দ। 47তমতে আসতে পারে পরাণ কি শব্দ? অর্ধতৎসম শব্দ। ওকে, তো এরপরে দেখেন আমরা যেটা পড়বো সেটা হলো, তাহলে এখানে দেখেন আমরা যেটা দেখাচ্ছি সবগুলাই গৃহিণী থেকে গিন্নি, এখানে দেখেন গৃহিণী থেকে গিন্নি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, মহোৎসব থেকে মোৎসব, পুরোহিত থেকে পুরোহিত, প্রীতি থেকে প্রীতি, কেন প্রীতি বাড়াইলা ছেড়ে যাবে যদি। তাহলে যে শব্দটা বিকৃত কিন্তু স্বীকৃত সেটা কি শব্দ? অর্ধতৎসম শব্দ। ওকে, এরপরে দেখেন তদ্ভব শব্দ। সহজ করে বলি, তদ্ভব মানে কি? যে সকল শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় আসছে সেটাই কি শব্দ? তদ্ভব শব্দ। খুব সহজ করে যদি বলি, তদ্ভব শব্দ মানে মনে রাখবেন যে শব্দকে 3 ধাপ নেওয়া যায়, তৃতীয় ধাপ যেটা সেটার নামই তদ্ভব। যেমন হস্ত হত হাত, চর্মকার চমৎ চামার, সন্ধ্যা সোয়া শ্বাস, সুর ষোলো ষোলো, বৎস বৎস বাছা, অদ্য অজ্জ আস, বধূ বহু বউ, মিথ্যা মিছা মিছা, স্নান সিনান চান, চক্র চক্র চাকা। তাহলে যে শব্দকে 3 ধাপ নেওয়া যায় সেই তৃতীয় ধাপের নামই হচ্ছে তদ্ভব। কি বলছি বলেন?
যে শব্দকে 3 ধাপ নেওয়া যায় সে তৃতীয় ধাপের নামই হচ্ছে তদ্ভব শব্দ। তো আপনারা যারা শেয়ার করবেন, যারা লাইভ ক্লাসটা কি করবেন, শেয়ার করবেন, তারা কি করবেন 0191921 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ, অথবা 01519211921 এই নাম্বারে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নক দিবেন। তাহলে আমরা আপনাদেরকে বিসিএস এর বিগত বাংলা প্রশ্ন, প্রাইমারি বিগত বাংলা প্রশ্ন, নিবন্ধন বিগত বাংলা প্রশ্ন সহ আর যে সকল পিডিএফ দরকার সেগুলো আপনাকে অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? অথবা 10 জনকে মেনশন করেন, অথবা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা অবশ্যই 10 জনকে মেনশন করবেন অথবা লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন, ওকে? আচ্ছা, এবার দেখেন আমাদের তাহলে যে জিনিসটা আমরা জানলাম, যে শব্দকে 3 ধাপ নেওয়া যায় সেটাই হচ্ছে কি শব্দ? 3 ধাপ নেওয়া গেলে সেটাই হলো তদ্ভব শব্দ। ক্লিয়ার? 3 ধাপ নেওয়া গেলে কি শব্দ? তদ্ভব শব্দ। আবু সালাম ইবনে বলছে ক্লিয়ার। সুজিত দেবনাথ বলছে অসাধারণ ক্লাস, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো যাই হোক, আপনারা আশা করি যে আমাদের এই পেজ থেকে উপকৃত হচ্ছেন। আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, এই জন্য নিয়মিত ক্লাস নেই নাই, এখন থেকে আবার ইনশাল্লাহ নিয়মিত হব, ওকে? আচ্ছা, এবার দেখেন আমরা যেটা পড়ব দেশি শব্দ। দেশি শব্দের আমরা একটা গল্প বলি। দেশি শব্দের গল্পটা কি? দেশি শব্দ, এখানে আমরা একটা গল্প বলবো, তো এই গল্পের মধ্যে যতগুলা শব্দ আসবে সেটা কি শব্দ? দেশি শব্দ। আমি একটু গল্পটা বলি। আর্য জাতি কই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। তাহলে দেখেন আর্য, কই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি, শিং, ঝোল, কুড়ি সবই কি শব্দ? দেশি শব্দ। মাঠ থেকে টেপারি ভরে ঝিঙে, উচ্ছে, থানকুনি, ধুন্দ, লাউ, করলা ইত্যাদি নিয়ে একটি চুঙ্গায় ভরে ডিঙ্গিতে করে গঞ্জে যায়। তাহলে এখন একটা বিষয় দেখেন, আমরা কি বলছি? মাঠ থেকে। তাহলে মাঠ, টেপারি, ঝিঙে, উচ্ছে, থানকুনি, ধুন্দ, লাউ, করলা, চুঙ্গা, ডিঙ্গি কি শব্দ? দেশি শব্দ। কোথায় গেল? গঞ্জে। তো গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কুলা, ছাই, চুলা, খালই, মুড়ি, মুরকি, বাতাসা ইত্যাদি কিনে নেংটি দিয়ে বাড়ি চলে যায়। তাহলে এগুলা কি শব্দ? দেশি শব্দ। বাড়িতে গিয়ে দেখে ঝাঁটা হাতে দরজায় দাঁড়িয়ে আছে তার কয়লার মতো কালো স্ত্রী। তাহলে ঝাঁটা, দরজা, কয়লা, কালো কি শব্দ? দেশি শব্দ। তাহলে আপনারা যারা একটু নোট করতেছেন একটু লিখে ফেলেন। আর্য জাতি কই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙে, হচ্ছে থানকুনি, ধুন্দ, লাউ, কলা ইত্যাদি নেটি চুঙ্গায় ডিঙ্গিতে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কোলা, ছাই, চোলা, খালই, মুড়ি, মুরগি, বাতাস ইত্যাদি কিনে নেংটি ধুতি পরে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখে ঝাঁটা হাতে দরজায় দাঁড়িয়ে আছে তার কয়লার মতো কালো স্ত্রী। সবে হচ্ছে দেশি শব্দ, ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন? একজন বলছে স্যার প্রাইমারি পরীক্ষাতে বিগত সালে বিসিএস প্রশ্ন, বিগত বাহিনী প্রশ্ন না, এটা হবে না, আরো অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, সারিকা তাসনিম শিলা অনেক জনকে মেনশন করছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার পিডিএফ সহ যে কোনো সমস্যায় আমরা আপনাকে হেল্প করব, ওকে? তাহলে দেখেন এগুলা একটু স্ক্রিনশট দিয়ে নেন, একটু স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দেওয়ার পরে একটু এসকে ডান লিখে দেন, স্ক্রিনশট ডান লিখে দেন। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে নেন, পরে লিখে নেবেন প্রয়োজনে, ওকে? শেয়ার ডান, রাজ ফরিদ বলছে শেয়ার ডান, শহীদ রহমান শহীদ বলছে ঠিক। বুঝে না সে, বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। হুম 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 হুম। এখন বোর্ডটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। এখন আমার কাছে মনে হচ্ছে বোর্ড সেটআপটা এবার ঠিক আছে, আরো ক্লিয়ার করা যায় এটাকে।
ওকে, বুঝে না সে, বুঝে না, কি যে বুঝে না তা বুঝে না। ওকে, এবার তাহলে একটু খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে দেশি শব্দ। এরপরে আমরা চলে যাব একটু বিদেশে। বিদেশি শব্দে প্রথমে আমরা দেখব একটু পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দে একটা গল্প শুনেন। পর্তুগিজ শব্দের গল্পটা হচ্ছে, একজন পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে গির্জায় গেল, তারপর গুদামের আলমারি চাবি দিয়ে খুলে পাউরুটি বের করে আলপিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খেলো। তার মানে হচ্ছে যে এই যে পাদ্রী, বালতি, আনারস, গির্জা, গুদাম, আলমারি, চাবি, পাউরুটি, এগুলা কি শব্দ? পর্তুগিজ শব্দ। তাহলে আপনি একটু আওয়াজে সুরে পড়বেন যে একজন পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে গির্জায় গেল, তারপর গুদামের আলমারি চাবি দিয়ে খুলে পাউরুটি বের করে আলপিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খেলো। ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? রাকিবুল বলছে স্ক্রিনশট। এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, যারা লেখার সুযোগ পাচ্ছেন না অবশ্যই তারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, ওকে, এবার দেখেন পর্তুগিজ শব্দ 2। আমরা আরেকটা গল্প পড়ব। এই গল্পের মধ্যে যতগুলো শব্দ আসবে সবই কি শব্দ? সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। হ্যাঁ, তো গল্পটা কি? যে গল্পটা হচ্ছে এরকম, আতা আচার খাচ্ছিল, পাশের কামরা থেকে আয়া দেখে ফেলছে। সে আতাকে ইস্পাতের উপর ইস্ত্রি দিয়ে ডলা দিল, তারপর আতার গায়ে আলকাতে ঢেলে দিল। চিন্তা করলো আতাকে পাচার করবে পেয়ারার ভাগসে ভরে, পেরেক দিয়ে সিল মেরে। কিন্তু বিদেশে নামতে না নামতেই এক ফালতু ফিরিঙ্গি আতাকে ফিতা দিয়ে বাঁধলো। আতা বলল, আমার বুতাম খুলে দে। কি খুলে দে? এই যে বুতাম, বুতাম খুলে দে। তারপর সে সাবান, তোয়ালে, বালতি নিয়ে গোসল করতে গেল। গোসল শেষে মাথায় টুপি পরল। তারপর বলল, আমাকে শালসা সাগু খেতে দে, আমার জন্য পিরিচের কাবাব নিয়ে আয়, আমার জন্য গামলা ভরে কপি পেপার কামরাঙ্গা নিয়ে আয়। আর এই সব কিছু জানালা দিয়ে দেখছিল একজন ক্রুশ পরা কেরানি। সে মাছ তুলে উঠে বলল, এগুলো যিশুর কারণে হয়েছে। তারপর সে বোমা ফাটিয়ে বেহালা বাজতে লাগলো। এই সব কিছু জানালা দিয়ে দেখছিল একজন ক্রুশ পরা কেরানি। তাহলে দেখেন, এই গল্পের মধ্যে যত শব্দ আছে সবই হচ্ছে কি শব্দ? পর্তুগিজ শব্দ। তাহলে আপনি যদি একটু ওয়াজ স্টাইলে পড়তে পারেন, কিভাবে আপনি পড়বেন? আতা আচার খাচ্ছিল, পাশের কামরা থেকে আয়া দেখে ফেললো। সে আতাকে ইস্পাতের উপর ইস্ত্রি দিয়ে ডলা দিল, তারপর আতার গায়ে আলকাতরা ঢেলে দিল। সে কাতান শাড়ি পরে কাতারায় বসলো, চিন্তা করলো আতাকে পাচার করবে পেয়ারার বাক্সে ভরে, পেরেক দিয়ে সিল মেরে। কিন্তু বিদেশে নামতে না নামতে এক ফালতু ফিরিঙ্গা তাকে ফিতা দিয়ে বাঁধলো, বারান্দায় বসালো। আতা বললো, আমার বোতাম খুলে দে। তারপর সে সাবান, তোয়ালে, বালতি নিয়ে গোসল করতে গেল। গোসল শেষে মাথায় টুপি পরলো। তারপর বললো, আমাকে শালসা সাগু খেতে দে, আমার জন্য পিরিচে করে কাবাব নিয়ে আয়, আমার জন্য গামলা ভরে কপি পেপার কামরাঙ্গা নিয়ে আয়। এই সব কিছু জানালা দিয়ে দেখছিল একজন ক্রুশপাড়া কেরানি। তারপর সে বোমা ফাটে বেহালা বাজতে লাগলো। ওকে, দেখেন তাহলে এগুলো সবই কি শব্দ? পর্তুগিজ শব্দ। একটু স্ক্রিনশট দেন, একটু স্ক্রিনশট দেন। ওকে, ক্লিয়ার? ওকে ওকে, ওকে। লাইভে আমাদের উপস্থিতি কম, আমরা আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা কি করেন, আপনারা ক্লাসে একটু উপস্থিতি বাড়ান, সবাই পরিচিত জনকে একটু মেনশন দেন।
তো আমরা আজকে ক্লাসটার বেশি কন্টিনিউ করব না। আমরা আজকে বিদেশি শব্দের প্রত্যেকটি শব্দ পর্যন্ত পড়লাম। পরবর্তী সময়ে আমরা আরও কিছু বিদেশি শব্দের টেকনিক নিয়ে কথা বলবো। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আমিনুল স্যার বাংলা, তো সেটাতে আশা করি যুক্ত থাকবেন। ওইখানে আমরা পরবর্তীতে এই ক্লাসগুলো আপলোড করে দিব। হ্যাঁ, তা আপনারা ওইটাতে একটু যুক্ত থাকবেন। তার আগে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে অর্ধেক গল্প দেওয়া আছে, এটা একটু স্ক্রিনশট দেন। তারপরে আবার দেখেন এখানে আর বাকি অংশটুকু দেওয়া আছে, সেটা একটা স্ক্রিনশট দিয়ে দেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটাতে একটু যুক্ত থাকবেন। তো সেখানে আমার এই ভিডিওগুলো পরবর্তীতে আপলোড হয়। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দেন সবাই, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে। আর এমনিতেই পরবর্তী সময়ে আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেটার সাথে আপনারা অবশ্যই কি থাকবেন, একটু যুক্ত থাকবেন। আমি একটু দেখাই দিচ্ছি এখানে ইউটিউব চ্যানেলটা। আপনারা এই ইউটিউব চ্যানেলটাতে একটু যুক্ত থাকবেন, আমার যে ইউটিউব চ্যানেলটা। ওকে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমিনুল স্যার বাংলা। ওকে, তো এই চ্যানেলটার সাথে আপনারা একটু যুক্ত থাকবেন। এই ক্লাসগুলো পরবর্তীতে আমরা হচ্ছে এই চ্যানেলে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখার সুযোগ পাবেন। হ্যাঁ, অলরেডি আমাদের আগের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এই যে নবম দশম বোর্ড ব্যাকরণের ফ্রি লাইভ ক্লাস, এখানে ভাষা, ধ্বনি, বর্ণ, হ্যাঁ, এগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কী করবেন, সেটা দেখে নেবেন। ওকে, তো সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আল্লাহ হাফিজ।